শিক্ষা আজকের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গার্মেন্ট শিল্পের মরিচা ধরার অপেক্ষায় আছে। আমাদের মাসিক আয় প্রায় 40 থেকে 50 লক্ষ পিস গার্মেন্টস রপ্তানি সক্ষমতা, এশিয়ার বৃহত্তম ওয়াশিং প্লান্ট এবং অত্যাধুনিক মেশিনে সজ্জিত প্রিন্টিং, এমব্রয়ডারি ও অ্যাক্সেসরিজ তৈরি কারখানা, টেক্সটাইল মিল ও দক্ষ জনবল সকল বায়ারদের প্রধান আকর্ষণ। কম্পোজিট গ্রুপ হওয়ায় শুধুমাত্র তুলা এবং কেমিক্যাল ছাড়া গার্মেন্টস তৈরির জন্য আর কোনো কিছু বাহির থেকে আমাদের আমদানি করতে হয় না। এই সকল সুবিধা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমান থাকায় বায়াররা আমাদেরকে কার্যাদেশ দিতে সবসময় তৎপর থাকে। আমাদের করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের মাঝেও বেক্সিমকো গার্মেন্টস ডিভিশন গার্মেন্টস রপ্তানিতে শীর্ষস্থানে ছিল। এরকম একটি লাভজনক, সুবিধাজনক এবং শ্রমঘন প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে 10 লক্ষ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে জাতীয় প্রবৃদ্ধি ব্যাহত করে বর্তমান জননন্দিত সরকার কি সুবিধা লাভ করছেন আমরা জানি না। তাই সবিনয়ে অনুরোধ, অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে 42,000 শ্রমিক কর্মচারী 10 লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন। আমাদের দ্বিতীয় দাবি, অবিলম্বে বেক্সিমকোর ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ 6 মাস যাবৎ বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে। একদিকে কারখানা বন্ধ, উৎপাদন নেই, অন্যদিকে দায়দানার পরিমাণ প্রচার করে তা পরিশোধের জন্য সকল প্রকার চাপ অব্যাহত আছে। সেই প্রেক্ষিতে বলতে হয়, আয় থেকে দায় শোধ, ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনার মূল মন্ত্র যদি হয়ে থাকে, তাহলে বেক্সিমকো গ্রুপের সকল দায়দানা নিয়মিতভাবে পরিশোধের জন্য এর বন্ধ রাখা প্রতিটি কারখানা খুলে দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করার কোনো বিকল্প নেই। সেই সাথে প্রয়োজন আপনাদের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ থাকা ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে দেওয়া। কিন্তু সবকিছু বন্ধ করে দিয়ে দায় পরিশোধের চাপ সৃষ্টি শুধু অমানবিকই নয়, অন্যায্য বটে। এই দায় বহন করার সক্ষমতা কোনো সরকারের বা ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কারখানা বন্ধ রাখার প্রক্রিয়া যতই প্রলম্বিত হবে, বেক্সিমকোর দায় তত বাড়তে থাকবে। তাই অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে, আবারও বলছি, অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে বেক্সিমকোর ব্যাংকিং সুবিধার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যবস্থা নিয়ে উৎপাদন শুরু করার মাধ্যমে সকল দায়দানা পরিশোধের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আমাদের তৃতীয় দাবি, বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা করে দিন। প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের অর্জিত ছুটির 2 বছরের টাকা জমে আছে এবং অফিসারদের 4 মাসের বেতনের টাকা বকেয়া রয়ে গেছে। বর্তমান আর্থিক দুরবস্থার ভেতর এই বকেয়াগুলো পাওয়া গেলেও সন্তানদের স্কুল কলেজে ভর্তির খরচটা অন্তত মিটিয়ে ফেলা যেত। টাকার অভাবে আমাদের সন্তানদের নতুন বছরেও নতুন ক্লাসে ভর্তি করানো আর সম্ভব হচ্ছে না। পরিশেষে শান্তিতে নোবেল জয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি শান্তিতে নোবেল পেয়ে জাতিকে গর্বিত করেছেন, কিন্তু আজ বেক্সিমকোর গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় 10 লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে দিন কাটাচ্ছে। নিশ্চয়ই দেশের সকল নাগরিকের প্রতি সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন করা আপনার শপথের অংশ। এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে, আবারও বলছি, এই পরিবারের কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকে, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার প্রতিবিধান হোক, এটাই নিয়ম। তাই বলে কোনো ব্যক্তির দোষের জন্য তো প্রতিষ্ঠান বন্ধ বা শ্রমিক কর্মচারী শাস্তি পেতে পারে না। প্রতিষ্ঠানকে তার নিয়মে চলতে দিয়ে উৎপাদন ও ব্যবসা চালু রেখেও তো সব প্রতিকারের ব্যবস্থা করা যায়। তাহলে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হব কেন? জুলাই বিপ্লবের সাথে আমরাও একমত এবং সহমর্মিতায় ছিলাম। সেই বিপ্লব যদি হয়ে থাকে বৈষম্য লাঘবের জন্য, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? সারা পৃথিবীতে আজ আপনি শান্তির প্রতীক হিসাবে সমাদৃত। আপনার কাছে চাকরি ও ব্যবসাচ্যুত হবার পথে প্রায় 10 লক্ষ অভাবে মুখ ও অন্তরে 3টি আকুতি আবারও পেশ করলাম। আশা করি শান্তি, মানবতা আর বৈষম্যের বিরোধীর প্রতীক হিসাবে আপনি অবিলম্বে এই প্রাণের ও ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে আমাদের রুটি রোজগার, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
আমাদের প্রধান ৩টি দাবি আবারও পুনর্ব্যক্ত করে আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্য আমরা শেষ করছি। প্রথম দাবি, অবিলম্বে লিয়াকত প্রত্যাহার করে বেক্সিমকোর সকল কারখানা খুলে দিতে হবে। ২, রপ্তানি বাণিজ্য শুরু ও বিদেশিদের কার্যাদেশ প্রাপ্তির সুবিধার্থে বন্ধ রাখা ব্যাংকিং কার্যক্রম ও ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি অবিলম্বে দিতে হবে। ৩, কারখানা ও ব্যবসা চলমান রেখে, আবারও বলছি, কারখানা ও ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায় দেনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনেক সময় এবং কষ্ট স্বীকার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আজকে আমাদের মাঝে আমাদের দুঃখ কথাগুলো এবং দাবিগুলো শুনলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি আপনারা যথাযথভাবে আপনাদের মাধ্যমগুলোতে আমাদের সমস্যা ও দাবিগুলো ব্যাপক প্রচার করে বেক্সিমকো বাঁচাও, ১০ মানুষ বাঁচাও দাবি আদায়ে যুগান্তকারী অবদান রাখবেন। ধন্যবাদ সবাইকে। জি, আমি বেক্সিমকোর আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হেড অফ অ্যাডমিন হিসেবে বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইনফ্রাস্ট্রাকচার দায়িত্বে রয়েছে। হেড অফ অ্যাডমিন। আমি সৈয়দ এনামুল্লাহ। আমিও বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশনের একটা ফ্যাক্টরি অ্যাডমিন প্রধান হিসেবে কর্মরত আছি। সৈয়দ মোহাম্মদ এনামুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মোন্নাফ হোসেন মুন্না, বেক্সিমকো প্রোডাকশন। আমি মোহাম্মদ আব্দুল মোন্নাফ হোসেন মুন্না, বেক্সিমকো প্রোডাকশন। জি, ঋণ নেওয়া। প্রথমত এখানে আমাদের মাননীয় এমডি স্যার জনাব উসমান কাদের চৌধুরী ৫ই আগস্টের এই পরিবর্তিত সময়ের পর থেকে আমাদের মাননীয় এমডি স্যার সরাসরি এই প্রতিষ্ঠানের যে দায়িত্ব উনি নেন এবং আমরা যারা কর্মচারী কর্মকর্তা যারা ইন্ডাস্ট্রিয়াল পার্ক মাস্টার ব্যক্তিগত আমরা অবস্থান করি বা কাজ করে খাই, আমরা আসলে এগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না, আমাদের কোনো রকমের এই সমস্ত বিষয়গুলো আমরা জানতাম না। যখন পরবর্তীতে এই মেসেজগুলো আসা শুরু করলো যে ব্যক্তিগত কাছে সরকার বা জনতা ব্যাংক আর্থিক লেনদেন ঋণ বিষয়গুলা এগুলো যখন আমাদের কাছে আসে, আমাদের মাননীয় এমডি স্যার এবং আমাদের ব্যক্তিগত গ্রুপের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, ডিরেক্টর লেভেলে যারা আছেন, আমরা তারা সবাই জনতা ব্যাংক এবং সরকারের শ্রম উপদেষ্টা, সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি। তো এখন ঋণের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এরকম কোনো সদুত্তর দিচ্ছে না, ব্যাংক কর্তৃক থেকেও আমাদের কোনো সদুত্তর দিচ্ছে না। আমরা পর্যায়ক্রমে প্রায় 15 থেকে 20টা প্ল্যান তাদেরকে দেওয়া হয়েছে। তো যেহেতু এই ধরনের একটা ডিক্লারেশন আসছে যে আমরা এত ঋণের বোঝা আছে ব্যক্তির উপরে, তো এখন যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ঋণ রিকভারি করার কোনো সুযোগ সরকারের হাতেও নেই
বা কোনোভাবে এটা রিকভারি করা সম্ভব না। তো সম্ভব বা পসিবিলিটি একটাই আছে যে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখা। আমরা যে প্রতি মাসে যে ট্রিটমেন্ট করি, এক্সপোর্ট করি, এর পরিপ্রেক্ষিতে আমরা আস্তে আস্তে আমরা এটা রিকভারি করা সম্ভব, রিকভারি আমরা করতে পারবো। এই ধরনের আমাদের প্ল্যান সরকারকেও দেওয়া হয়েছে, জনতা ব্যাংকেও দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা বিশেষ করে মিডিয়া আমাদের সাথে এর আগেও আমরা কাজ করছি। মিডিয়ারাও জানে যে আমরা এই ধরনের প্রপোজাল আমরা তাদেরকে দিচ্ছি। তো সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লাস্ট সরকারের একটা সিদ্ধান্ত আমাদের কাছে আসছে যে যেহেতু প্রতিষ্ঠানে এখন এই মুহূর্তে উৎপাদন নাই, 5ই আগস্টের পর থেকে আমাদের কার্যাদেশ বা অর্ডারও কম ছিল। তো আমরা যখন 5ই আগস্টের পরের যে ঘটনাটা আমরা আমাদের সামনে আসে, সেই ক্ষেত্রে আমরা আসলেই খুব অসহায় অবস্থায় চলে যাই। আমরা মালিকের কাছেও আমরা কোনো রকমের সদুত্তর পাই না, বা মালিকের কাছ থেকেও কোনো ধরনের আমরা রেসপন্স পাই না। তখন আমরা কোথায় যাব? ওই দুঃসময়ে আমাদের যে ওসমান কাদের স্যার, চৌধুরী স্যার, যিনি বর্তমানে এমডির দায়িত্বে আছেন, উনি আমাদের মাঝখানে এসে দাঁড়ায়। তো আমরা সবাই মিলে যখন তার সাথে কাজ করার জন্য ফ্যাক্টরি প্রতিষ্ঠানটাকে চালু রাখার যত প্রক্রিয়া আছে আমরা এগুলো শুরু করি, এবং আমরা সরকারকে এমনও প্রস্তাব দিছি যে আমাদের কাজ করে প্রায় 23 একর জমি আমরা সরকারের কাছে মর্গেজ দেওয়ার প্ল্যান করে আমরা তাদের প্রপোজাল দিই যে সেখান থেকে আমাদেরকে 700 কোটি টাকার মতো আমাদেরকে ঋণ দেন এই জমি মর্গেজের রেফারেন্সে। সেখান থেকে আমরা আগামী 4 মাস আমরা এলসির যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমাদেরকে দেন। আমরা 120 ডেজ মানে 4 মাসের যে এলসির লিড টাইম থাকে, এই 4 মাসে আমরা এই যে আপনারা যে লোনটা আমাদেরকে দিবেন, আমাদের যে লজিস্টিক এবং ওয়েজেস, স্যালারি, প্রত্যেকটা খরচপাতি প্রতি মাসে আপনারা জেনে জেনে থাকবেন যে আমাদের ব্যক্তিগত ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় প্রতি মাসে 100 কোটি টাকার মতো আমাদের স্যালারি এবং ওয়েজেস এই পারপাসে আমাদের ব্যয় হয়। তো সেইটাকে খরচ হিসেবে ধরে আমরা 700 কোটি টাকা তাদের কাছে চাইছি। আগামী 4 মাসে আমরা তো যদি এলসির আমরা অর্ডার পাই, তো 120 ডেজ মানে কি 120 দিনের আগে তো সেই এলসি ম্যাচিউর হবে না। তো ওই পর্যন্ত আমাদেরকে সময় দেন, এবং ওই পর্যন্ত আমরা এই যে টাকাটা আপনারা আমার দিবেন, আমরা আপনাদেরকে এই বেতন দিব, পরিশোধ করব, এবং 4 মাস পর থেকে আমরা যে ইনকামটা আমাদের আসবে, আমরা যে এক্সপোর্টটা করব, সেই এক্সপোর্ট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা যে পিছনে যে ঋণ নিচ্ছি সেই ঋণ পরিশোধ করতে পারি। এইভাবে আমরা বছরে প্রায় 450 কোটি টাকার মতো আমরা সরকারকে ঋণের রিটার্ন করতে পারি। তো এই ধরনের প্রস্তাব আমাদের প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। তো আমরা এই প্রস্তাবগুলো নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ, জনতা ব্যাংক, সব জায়গাতেই আমরা এই কাজগুলো করতেছি। এখানে আরেকটা কথা বলি, আমাদের যৌথ বাহিনী যেখানে টাস্ক ফোর্স করা আছে, আমাদের দক্ষিণপুর এরিয়াতে যে যৌথ বাহিনীর কমান্ডার স্যাররা আছেন বা উনি কর্নেল স্যাররা আছেন, ওনারাও আমাদের সাথে সেভারেল টাইম মিটিং করেন। এই লাস্ট মুহূর্তে কোনো কিছুই না করার পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরিকে লে অফ ঘোষণা করার পরে আমাদেরকে 180 কোটি টাকা দেওয়া হয় যে 3 মাসের স্যালারি, মানে ওয়ার্কারদের স্যালারি দেওয়ার জন্য 180 কোটি দেওয়া হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আর লে অফ ডিক্লেয়ার করা হয়েছে 31শে জানুয়ারি পর্যন্ত। এখন আমরা বিভিন্ন সূত্রে তাদের কাছ থেকে যে মেসেজটা আমরা পাই যে জানুয়ারির পর্যন্ত 180 কোটি টাকা 3 মাসের যে ওয়েজেস আমরা ওয়ার্কারকে দিচ্ছি, জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি থেকে আমরা আর কোনো ধরনের ঋণ সুবিধা বলেন আর কোনো সুবিধা বলেন আমরা ব্যক্তিগত দিতে পারবো না। এটা মেক্সিমকোর মালিক বুঝবে, এবং মেক্সিমকোর মালিক যা মনে চায় তা করবে। আমরা আর এর ভিতরে কোনো রকমের ইন্টারফেয়ার করবো না। তো এখানে এই পর্যন্ত, এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এই অবস্থায় আমরা অবস্থান করছি। হ্যাঁ, এটা 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 নিয়োগ দেওয়া হচ্ছে, এটা নিয়োগ দেওয়া হচ্ছে, আমি বলি আপনাদের, এটা নিয়োগ দেওয়া হচ্ছে যে আমাদের স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের যে শেয়ার আছে, শেয়ারের যে আমরা স্টক এক্সচেঞ্জের মেম্বার বা যারা এই শেয়ারগুলো যাদের কাছে বিক্রি করা আছে, ওইখান থেকে একটা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরি এগেনিস্টে 5 জন 4 জন করে পরিচালক নিয়োগ দেওয়া আছে। এমনকি
আমাদের এই এই যে যে আমি এতক্ষণ কথা বললাম, এই কথাগুলোর প্রথমেই আমরা যে যোগাযোগ করছি তাদের সাথে, ওই হিসাবে তারা একটা রিসিভারও আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই রিসিভারের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনাদের গার্মেন্টস গুলো, আপনাদের প্রতিষ্ঠানগুলো চলবে। এখানে রিসিভার স্যারে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে উনি সেভারেল টাইম গেছেন, পরিদর্শন করছেন, সবকিছু দেখেছেন। তো এখানে আমার ভাই যে কথাগুলো বললো, এশিয়ার মধ্যে আমাদের যে ওয়াশিং প্লান্ট আছে, আমাদের যে মেশিন আছে, এগুলো বাংলাদেশের তো মানে পরের হিসাব। আমরা আন্তর্জাতিক মানের যে সমস্ত মেশিনারি এবং দক্ষ শ্রমিক, দক্ষ অফিসার যে পরিমাণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আছে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে বিগত দিনে লাস্ট 13 বছরে আমরা প্রত্যেকটা মাসে 7 তারিখে বেতন পরিশোধ করেছি। লাস্ট একাধারে 13 বছর কোনোদিন কোনো ওয়ার্কার বা শ্রমিক বা অন্যরা বলতে পারবে না যে 7 তারিখের পরে তারা বেতন পাইছে। যদি 7 তারিখ শুক্রবার হয়, তাহলে আমরা বৃহস্পতিবার দিন বেতন দিয়ে দিই। তাহলে এই ধরনের একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনি কাজ করার সুযোগ দিবেন না? এটা আমরা একটু বলি। আমরা 7 তারিখে বেতন দিয়ে দিই। 5 তারিখ 5ই এটা আগস্টের 5ই আগস্টের যে পরবর্তী ঘটনাটা, আরো 2-3 মাস পরবর্তী পর্যন্ত রেগুলার বেতন দিছে। আমরা আমি 2 একটু মাস আমি একটু বলি। 5ই আগস্টের পরবর্তী 2 মাস আমরা গভর্নমেন্ট 5 মাস চালাচ্ছে, জানুয়ারি সহ 5 মাস। 5ই আগস্টের পরে আমরা আমাদের নিজস্ব ফান্ড থেকে বেতন দেওয়ার কোনো সুযোগ ছিল না। ব্যাংক আমরা যখন নিজস্ব ফান্ড থেকে দিতাম তখন এটা অপারেট করা, এটাকে উঠানো এবং এটা ডিস্ট্রিবিউট করার মাঝে কোনো ডিলে কিছু ছিল না। যখন এটা গভর্নমেন্টের কাছে চলে গেছে, গভর্নমেন্ট যে বরাদ্দটা দিছে আমাদের, এই বরাদ্দটা ভেঙে দিচ্ছে এবং এই বরাদ্দটার জন্য যে প্রায় 80 কোটি বা 100 কোটি টাকা লাগে বা 60 কোটি টাকা লাগে, টাকাগুলি দিয়ে ব্যাংকে দায়িত্ব দেওয়া হচ্ছে জনতা ব্যাংক, ওর কাছে কিন্তু ভ্যাকসিন কোড ঋণের বোঝাটা সবচেয়ে বেশি এবং তার পক্ষে প্রতি মাসে 60-65 কোটি টাকা 80 কোটি টাকা ম্যানেজ করা সম্ভব হতো না। আর্মি অফিসাররা, টাস্ক ফোর্সের প্রতিনিধিরা যারা আশুলিয়া জোনের কারখানা নিরাপত্তার দায়িত্বে কর্মরত আছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের যে সংস্থার যারা আছেন, তারা প্রত্যেকেই যখনই বেতনের জন্য চাপ আসতো তারা আমাদের অফিসে এবং রাস্তায় এসে বলতেন এত তারিখে বেতন দেওয়া হবে, কিন্তু উনাদের কথা ওনারা রক্ষা করতে পারতেন না। 12 তারিখ হলে 15 তারিখ হয়ে গেছে, 15 তারিখ হলে 17 তারিখ হয়ে গেছে। এই গ্যাপটার ভিতরে তারা অনেক সময় উচ্ছৃঙ্খল হয়েছে। তবে একটা জিনিস খুব আমরা দ্ব্যর্থহীন ভাবে বলি যে আগুনে অন্য ফ্যাক্টরিকে প্রভাবিত করা, অন্য ফ্যাক্টরির লোকজনকে টেনে বের করে আনা কিংবা আগুন লাগানোর যে ঘটনাগুলি ঘটছে, সেগুলি হচ্ছে ইন্ধনকারী আছে কিছু বহিরাগত। আমরা অনেক শনাক্ত করেছি বহিরাগত, যারা ভ্যাকসিনকোর লেবাস ধরে অথবা ভ্যাকসিনকোর নাম করে এই ধরনের অপকর্মগুলি করে, যেটা গতকালকে লাস্ট হয়েছে। আমরা এই পর্যন্ত আজকের এই সংবাদ সম্মেলন পর্যন্ত যতগুলি কর্মসূচি আমরা করেছি সবগুলি কনস্ট্রাকটিভ হয়েছে, একদম গঠনমূলক ভাবে করার এবং শান্তিপূর্ণ ভাবে করার চেষ্টা করেছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি করেছি আমরা গত বৃহস্পতিবার 14 তারিখ, এবং এটার মধ্যে প্রায় আপনার কয়েক লক্ষ লোকের উপস্থিতি ছিল। আমাদের শুধুমাত্র আমাদের ওয়ার্কার না, তাদের পরিবার পরিজন, তাদের বাচ্চা কাচ্চা, স্কুল মাদ্রাসায় আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গ বলি তারা, দোকানদার, সবাই। এবং এটা আপনারা দেখছেন, আপনাদের আপনাদের কাছে আছে আমরা কত বহু কনস্ট্রাকটিভ হয়তো আগাচ্ছি। এরপরে আমরা 21 তারিখে একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ করছি 21 তারিখ, এবং সেই 21 তারিখে মহাসমাবেশে আগামীকালকে ছিল একটা সিদ্ধান্ত দেওয়ার কথা যে ম্যানেজমেন্ট কি অবগত হলো, কি ধরনের মেসেজ পেলো, তাদের পক্ষ থেকে কোনো বাণী আছে কিনা, এটা জানানোর জন্য গতকালকে আমরা সমবেত হয়েছি। কিন্তু আমাদেরই শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করা হয়েছে। পণ্ড করার পরিপ্রেক্ষিতে আরো কিছু অঘটন ঘটছে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে এগুলো এবং এগুলি সবই এগুলোর বহিরাগতদের সাথে কাণ্ড। আমি ভ্যাকসিন একটু কর্মচারীদের যোগ কোনো করি। সম্পর্ক নেই। গতকালকের যে ঘটনাটা, আমাদের হাজার হাজার শ্রমিক, নেতা কর্মী এবং অফিসাররা সবাই মিলে আমরা সানসিটির ওই মাঠে অবস্থান করতেছিলাম। এই অবস্থানের মধ্যে আমাদের একটা মেসেজ ছিল, এখানে সাভারের যৌথ বাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল ইনতেখাব স্যার, উনারা আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা আজকে যে 3টা পর্যন্ত সময় দিয়েছেন, আপনাদের আসলে পরিকল্পনা। আমরা গত 21-এ
জানুয়ারি যে গণসমাবেশ করেছিলাম, প্রায় 70 থেকে 80,000 লোকের অবস্থান আমরা ওইখানে হয়ে গেছে। এই 70 থেকে 80,000 লোক একটা জনসভায় উপস্থিত থাকার পরেও এত সুশৃঙ্খল ভাবে আমরা এই জনসভাটা শেষ করতে পেরেছি। তারপরে কি হইলো যে আমরা ওই জনসভায় সরকারকে একটা বার্তা দিয়েছিলাম যে আমাদের জন্য কিছু করেন। তো ওইখান থেকে আমরা পরের দিন 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যে 3টার মধ্যে আমাদেরকে একটা বার্তা, একটা ভালো একটা খবর সংবাদ আপনারা আমাদেরকে দিবেন। এই সংবাদের আশায় আমরা গতকালকে সানসিটির মাঠে আমাদের এই লোকজন সব আমরা সমবেত হই এবং ওই পর্যন্ত আমাদের শ্রম সচিব স্যারের সাথে প্রায় লাইভে আমাদের সাথে কথা হয়েছিল এবং যৌথ বাহিনীর লোকজনও তারা বলছে যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, আপনারা যার যার মতো চলে যান, আগামীকাল আপনাদের অবশ্যই ভালো একটা খবর আমরা দিতে পারবো এই আশায়। এখন ভাই মালিক জি আমরা তাদের সঙ্গে গতকালকেও আলোচনা হয়েছে। আমাদের যারা প্রতিনিধি, আমাদের টপ ম্যানেজমেন্টের যারা আমার পক্ষের সঙ্গে আলোচনা করে, তাদের কথা হচ্ছে যে আমরা তো নিরুপায়, আমাদেরকে যদি ব্যাংকিং করার সুযোগ না দেয়, এলসি ওপেনের সুযোগ না দেয়, আমরা বায়ার আকর্ষণ না করতে পারি, কার্যাদেশ না পাই, আমরা কাজটা করবো কোত্থেকে? হ্যাঁ, না তারা না তারা তারা আসলে না, কিন্তু এখন এখন আমরা যারা চাকরিজীবী, আমার উসমান কাসার চৌধুরী এমডি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক, উনি যা আমার একটা হেল্পারও তা। এখন আমরা সবাই জানি না ভিতরে কি ঘটতেছে। সরকারের সাথে মালিকের যদি কোনো সমস্যা থাকে বা উনি যদি কোনো অন্যায় কাজ করে থাকেন, সেটার ব্যবস্থা তো হচ্ছে এবং আপনারা সবাই দেখতেছেন। কিন্তু এটা কে কত টাকা লোন নিল, এটার দায় দানার হিসাব বিকাশ রাখার দায়িত্ব কিন্তু আমাদের এমপ্লয়ীদের না। আমাদের কাছে কোনো বার্ষিক বিবরণীও আসে না। এখানে একটা হ্যাঁ, জিনিস ভাই, আপনি যেটা বললেন যে মালিক পক্ষরা কেন আপনাদের সামনে আসছে, আমরা যেটা দৃশ্যমান দেখতেছি ওইটা নিয়ে আমি কথা বলতেছি। প্রথমত আমরা কষ্ট করতেছি। মালিক পক্ষ যারা, তারা আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান স্যার তো এখন জেলে আছেন, আদার্স যে সমস্ত মালিক চেয়ারম্যান অথবা ডিরেক্টর লেভেলে যারা আছেন, তারা দেশের বাইরে অবস্থান করতেছেন, তাদের কোনো স্পিচ বা তাদের সাথে কোনো কমিউনিকেট করার কোনো সুযোগ আমাদের টপ ম্যানেজমেন্টের কাছে নাই। আর প্রথমত হচ্ছে যে তারা যে আসবে, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে যাচ্ছি যে সরকারের সাথে তাদের, আমাদের এমডি স্যারের এবং টপ ম্যানেজমেন্টে যারা আছেন, তারা সেভারাল টাইম মিটিং করে যাচ্ছেন, কথা বলছেন যে এই যে আপনি একটা কথা বলছেন যে তাহলে 5 তারিখের পরে আপনারা বেতনগুলো কেন পাইলেন বা দিচ্ছেন না কেন। 5 তারিখের পরের যে ঘটনা, তখন থেকেই কিন্তু প্রত্যেকটা ব্যাংকের যে ব্যক্তিগত যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর সাথে সাথে ফ্রিজ করে ফেলি, এগুলো জব্দ করে ফেলি। যার কারণে আমরা স্যালারি ওয়াইজেস বা আদার্স অফিসারদের এবং লজিস্টিক যত বিল আমরা দেই, এগুলো আমরা কোনোভাবেই দিতে পারি নাই। ব্যাংক যখন আমাকে ছাড় দিচ্ছে না, ব্যাংক আমাকে কোনো টাকা দিচ্ছে না, তো এত পরিমাণের টাকা আমরা ক্যাশ করে তো একটা কোনোভাবে ওয়ার্কারদের বা অফিসারদের বেতন দেওয়া সম্ভব না। আমরা তখন থেকেই এই এই ধরনের মানে ঝামেলার মধ্যে জড়াইয়ে যাই। তো ওই মুহূর্তে যখন আমাদের ভাইস চেয়ারম্যান স্যার যখন অ্যারেস্ট হয়ে যায়, তখন আমাদের টপ ম্যানেজমেন্ট আদার্স মালিক যারা আছেন, তারাও কিন্তু একটা ভীতু সন্তুষ্টের মধ্যে পড়ে যায়। এখন আমরা এইখানে কেন আসছি, এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা টিকে থাকলে, এই প্রতিষ্ঠানটা যদি বেঁচে যায়, তাহলে এখানে যে হাজার হাজার 42,000 শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যে আছে, এখন একজনের ভুলে বা একটা মালিকের অনেক কিছুই থাকতে পারে। তো সেইখানে তো আমরা সাফারার হচ্ছি যে আমরা আমাদের জবের কোনো নিশ্চয়তা আমরা এখন আর আমাদের কাছে নাই। মালিক পক্ষ সারেন্ডার করে বসে আছে যে সরকার যদি আমাকে সহযোগিতা না করে তা আমি কি করতে পারবো। তো এখন আমাদের দায়টা এমন ভাবে এসে দাঁড়াইছে। না, আমরা আসলে আমি বলি মালিকের, আমরা এমপ্লয়ার তো এই দায় নিতে পারি না, এটা উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা যা জানি মিডিয়া থেকে, আমরা যা জানি মিডিয়া থেকে জানি না। এটা 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 এই ব্যাপারে ব্যাখ্যা দিই না মিনু ভাই, আমি বলি এই ব্যাপারে আমার ব্যাখ্যাটা আমি বলি, এই ব্যাপারটা আমি ব্যাখ্যাটা দিই।
না, আমাকে একটু শেষ করতে হ্যাঁ, না আমি এটাই বলতেছি। আগে যখন এখানে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ ছিল না, আর ওয়ান না 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 এমপ্লয় না আমি বলি, না, গভর্নমেন্টের যখন নিয়ন্ত্রণ ছিল না, তখন কিন্তু আমি আমার আয়ের অংশ বা টাকা আমি কোথায় নিচ্ছি এটা কিন্তু বাংলাদেশ সরকার জানতো না, বা আমরাও জানতাম না। যে এখন কিন্তু একজন রিসিভার আছেন। এখন এখানে যদি ১ টাকার একটা অর্ডারও আসে, সেখান থেকে পরিচালনা খরচ কত গেল, বাকি কত রইলো, এই টাকা কোথায় যাচ্ছে, একদম আইন অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে গভর্নমেন্ট সেটা হিসাব রাখতে পারবে এবং আদায় করতে পারবে। এখন ফাঁকি দেওয়ার বা অন্য কেউ নিয়ে যাবে, পাচার করে দিবে, সেই সুযোগ বা সম্ভাবনা এখন নাই। এই জন্য এখন সুবিধা আছে টাকা আদায় যেটা করা। বললেন যে আপনাদের অথরিটি বা গ্যারান্টি কি আছে এখানে? গ্যারান্টি সরকার এখন। রিসিভার যখন নিয়োগ হয়ে গেছে, রিসিভারের সাথে আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এমডি স্যার যিনি আছেন, ওনার সাথে সেভারাল টাইম কথা হচ্ছে যে আপনারা রিসিভার একজন কেন, রিসিভার 10 জন নিয়োগ দেন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কটা, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কটা প্রতিষ্ঠানগুলো চালু রাখেন। এখানে যত আয় ব্যয় লাভ লস যাই কিছু হবে এই রিসিভারের মাধ্যমে খরচ হবে এবং রিসিভারের মাধ্যমে এই সবকিছু লেনদেন হবে। যাচ্ছে তাই করার সুযোগ তার তো এখন আর নাই। এখন তো আসলে আমরা ওই ওই কথাটা বলতে পারি না যে এটা লাইবিলিটিস কে নেবে। হ্যাঁ, লাইবিলিটিস নেওয়ার জন্য তো অলরেডি রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তো বলতেছি না যে লাইবিলিটিসটা আমাদের বা দায়িত্বটা আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে সাইন করে দিচ্ছি, আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন। কিন্তু সরকার তো এখানে অলরেডি রিসিভার নিয়োগ দিয়েছেন। তো রিসিভার যদি নিয়োগ দেওয়া থাকে, একজন রিসিভারের সাথে প্রয়োজনে আরো 10 জন রিসিভার দেন। আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠানটা চালাইতে চাই এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের দিকে আমি সরকার যাতে একটু দয়া করে, যে যেভাবে হোক ঋণ রিকভারি করার জন্য ঋণ পরিশোধের যত ব্যবস্থা আছে সবকিছু করুক সরকার, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো চলুক, প্রতিষ্ঠান চললে যত ঋণই হোক এই ঋণগুলো রিকভারি করা সম্ভব। যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে, রাইট রাইট না না ঋণের জন্য ঋণ দিবে বলা বাংলাদেশ হয়েছে ব্যাংক। কেন, মানে আমি একটা প্রপোজালটা, আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন কিনা জানি না, যে আমরা 5ই আগস্টের পর থেকে যখন ব্যাংকের ব্যক্তিগত প্রত্যেকটা অ্যাকাউন্ট সিজ করা হয় বা ফ্রিজ করে দেওয়া হয়, আমরা ব্যাংকের কোনো লেনদেন আমরা করতে পারতেছিলাম না। ব্যাংকে যে আমাদের একটা টাকা নাই তা কিন্তু না, ব্যাংকে কিছু টাকা আছে, সেগুলোকে তারা ওইখান থেকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদেরকে দেয় নাই। 1 নাম্বার। সেটা সেটাও করা সম্ভব, সেটাও করা সম্ভব যদি, হ্যাঁ যদি আপনি, আমি 2 পা আগায় গেছি, আপনি যদি আমার দিকে 1 পা যদি না আগান, তাহলে ওই সমঝোতাটা আমরা কিভাবে করব? ওই সমঝোতা করার আগেও কিন্তু আমরা অলরেডি প্রায় 15 থেকে 20টা প্ল্যান দেওয়া হয়েছে। প্ল্যান বি 1 2 3 4 5 কিভাবে প্ল্যান দেওয়া হয়েছে, হুম। 1 পাওয়া যাচ্ছে না। আমরা কোনো প্ল্যানের আলোর মুখ দেখছি না। প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রত্যেকটা লোকের কাছে আমরা প্রতিদিন ধর্ণা দিচ্ছি এবং কি যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের 180 কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও ব্যাংক আমাদেরকে এই টাকাটা নিয়ে, যে আপনি যে বলছেন যে ওইখানে ওরা বেতনের জন্য আপনাদের আন্দোলন করছে, এখানে যৌথ বাহিনী নিজে ডিক্লেয়ার দিচ্ছে যে ভাই তোমাদের বেতন আমরা 12 তারিখে দিব অথবা তোমাদের বেতন আমরা 17 তারিখে দিব। 12 তারিখ চলে যায়, 15 তারিখ চলে যায়, 20 তারিখ চলে যায়, ব্যাংক আমাদের যে টাকাটা বাংলাদেশ ব্যাংক বরাদ্দ দিচ্ছে সেই টাকাটা আমাদেরকে ছাড় দিচ্ছে না, সেই টাকাটা আমাদের ছাড় দিচ্ছে না। তাহলে যৌথ বাহিনী সহ আমরা সহ সবাই মিলে যে প্রপোজালটা সরকারকে আমরা দিছি, সেটা যদি আমাদেরকে অনুমোদন দেয়, তবে সরকারকে এই টাকা পরিশোধ করা বেক্সিমকোর পক্ষে সম্ভব। এরপরেও যদি মনে হয় যে না বেক্সিমকোর আরো প্রপার্টি আছে, এইভাবে আপনারা মাসে মাসে যে টাকা রিটার্ন করবেন এটা খুব কম। স্বল্প হয়ে যায় বা কম হয়ে যায়, আপনারা বেশি পরিমাণ কিছু টাকা আমাদেরকে রিটার্ন করেন, সেটাও তো পসিবল। সেই প্রস্তাব নিয়েও তো আমাদের কাছে আসতে হবে। আমরা আসছি আমাদের দায়ে, আমাদের পেটের দায়ে, আমরা 42,000 শ্রমিক কর্মচারী কর্মকর্তারা আছি, যে আমাদের প্রতিষ্ঠানটা চালু রাইখা বেক্সিমকোর যে লোন আছে সেটা পরিশোধ করা সম্ভব। কিন্তু বেক্সিমকো যদি বন্ধ করে দেন,
এখানে 15,500 কোটি টাকা আমার ইন্ডাস্ট্রিয়াল পার্ক যদি বিক্রি করে দেওয়া হয় 15,500 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। তারা এটা আমাদের রিসিভারের মাধ্যমে এই ক্যালকুলেশনটা তারা করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে 42,000 শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের এক একজনের সার্ভিস লেন্থ এভারেজে 25 বছর অথবা 22 বছর। তো এদের যে সার্ভিস বেনিফিট তাদের পাওনা দাওনা সবকিছু মিলে এখানে 15,500 না প্রায় 22,000 কোটি টাকা লাগে এদের পরিশোধ করতে। যদি আমি কোম্পানি বন্ধ করে দিই, আমি যদি কোম্পানি বন্ধ করে দিলে আমাকে 22,000 কোটি টাকা এই শ্রমিকদের শ্রমিক কর্মকর্তা যারা আছি 42,000 লোকজন তাদেরকে 22,000 কোটি টাকা দিতে হবে। তো আমার কথা হচ্ছে যে 22,000 কোটি টাকা যদি কোম্পানি বন্ধ করে দিয়ে যদি অফিসার কর্মকর্তাদের আপনি এই টাকাটা দিয়ে দিলেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে, তাহলে এখানে লাভ কার হল? আপনি যে এতগুলো টাকা ঋণ নিছেন সেটাও আপনার চলে গেল, আপনি এখান থেকে যে কিছু নিয়ে আসবেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে সেটাও আপনি নিতে পারবেন। তার মানে কি এখানে একটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে ফ্যাক্টরিটা চালু রাখা। ফ্যাক্টরিটা চালু রাখা হইলে দুই কুলি রক্ষা করা সম্ভব। এবং আমরা সরকারকে এবং আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই যে আমরা কমিটেড, যেহেতু আমাদের মালিক এত বড় একটা ঋণের মধ্যে আছে বা ঋণগুলো নিছে, আমরা আগে জানতাম না, এখন জানি যেটা বৈধ ঋণের যে পরিমাণটা আছে, আমরা আমাদের প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করুক সরকার। আমরা প্রতি মাসে মাসে আমরা সেই ঋণ পরিশোধ করতে রাজি আছি এবং আমরা কমিটমেন্ট লিখিতভাবে তাদেরকে দেওয়া হয়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে একটা মেসেজ দিতে চাই, এখানে কোশ্চেন করলে কোশ্চেন আসলে অনেক কিছুই করা সম্ভব। মালিক পক্ষ তো আমাদের কেউ নাই। মেসেজটা আমাদের একটাই, আমরা যে প্রপোজালটা সরকারকে দিয়েছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই 16টা প্রতিষ্ঠান সাথে টেক্সটাইল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সচল রাখেন এবং সেগুলোকে আমরা পরিচালনা করতে চাই। আমরা যারা ওয়ার্কার শ্রমিক ভাই বোনেরা আছি প্রয়োজনে পিছনে যে পরিশ্রম আমরা করছি তার থেকে আরো বেশি পরিশ্রম করতে আমরা রাজি আছি। এখান থেকে যে উৎপাদন বা যে লাভটা আসবে আমাদেরকে কিচ্ছু করা লাগবে না, আমাদের শুধুমাত্র ব্যাক টু ব্যাক এলসি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই ব্যাক টু ব্যাক এলসির যে টাকাগুলো আমরা ওয়ার্কারের এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং গ্যাস পানি বিদ্যুৎ এই সমস্ত সবকিছু দেওয়ার পরে সেই যে টাকাটা উর্জিত থাকবে সেই টাকাটা ব্যাংক রেখে দেখ, আমরা এইভাবেই প্রস্তাব দিচ্ছি ব্যাংক রেখে দেখ, ওরা ওইখান থেকে আস্তে আস্তে ঋণগুলো পরিশোধ হোক। এখানে একটু এটা অ্যাড আমরা করি, চাই। সেটা হচ্ছে যে এই যে ভাই যেটা আগে বলছিলেন যে গ্যারান্টিটা কি, পিছনে ভাই বলছিলেন গ্যারান্টি হচ্ছে এতটুকুই যে আগে আমি ছিলাম, আমি প্রভাবিত করতে পারতাম, এখন আমি থাকবো না, সরকার বসছে, সরকার নিজ ক্ষমতা বলে নিয়ম অনুযায়ী যতটুকু তার প্রাপ্য সে নিতে পারবে এবং পরিচালন ব্যয় বেতন বা আদার ইউটিলিটিস বা আমাদের অ্যাক্সেসরিটি কেনার জন্য যতটুকু লাগে ততটুকু দিতে পারবে। জি জি বল। শ্রমিক পক্ষ, শ্রমিক ধন্যবাদ আপনাকে। আসলে কথার প্রসঙ্গে কথাগুলো কিন্তু বেশি ঠিকই আছে, কথাগুলো আপনার সাথে আমি একমত। এখানে মূলত আমাদের আমি আগেই কিন্তু বলছি যে বর্তমানে এটাকে লিড নিচ্ছে আমাদের এমডি স্যার জনাব উসমান কাদের চৌধুরী। যদি সরকার আমাদেরকে সুযোগ দেয়, আমরা মূলত এখানে আসছি মালিকের যে অনুমতি নাই তা কিন্তু না, আমার মালিক বলতে আমরা এখন এমডি স্যারকে চিনি। এখন উনি প্রত্যেকটা জায়গায় ঘুরতে ঘুরতে প্রতিশ্রুতি দিতে দিতে কমিটমেন্ট দিতে দিতে যেখানে কোনো কোথাও থেকে কোনো ধরনের আশ্বাস বা সুযোগ যখন পাচ্ছে না
তখন আমরাও তো দিশাহারা হয়ে যাচ্ছি। এই যে জানুয়ারি মাস চলে গেলে 1 ফেব্রুয়ারি থেকে যদি একটা টাকা লে অফই যদি হয়, সে ফর এক্সাম্পল যদি আমরা এখানে 45 ডেজ কিন্তু লে অফ চলতেছে, এখন যদি আরো 15 ডেজের মতো যদি আমাদের লে অফ এক্সটেন্ড করা হয়, তাহলে ওই 15 দিনের টাকা কে দিবে? যদি ওই 15 দিনের টাকা তো ব্যক্তিগত পক্ষে দেওয়া সম্ভব না, কারণ তার ব্যাংক তো অলরেডি ফিক্স করা আছে। সরকার যদি সহযোগিতা না করে ওই 15 দিনের টাকা একটা টাকাও দিতে পারবে না। এখন আমরা যেহেতু মাস শেষ, ফেব্রুয়ারি যদি চলে আসে, ফেব্রুয়ারি থেকে যদি আরো 15 দিন অথবা ফ্যাক্টরি বন্ধই করে দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে ব্যথাটা, আমাদের যে বেদনাটা, সেটা বোঝানোর জন্য সরকারের কাছে আবেদন করার জন্য, অনুনয় বিনয় করার জন্য আপনাদের মাধ্যমে শেষবারের মতো আমরা একটা সুযোগ চাচ্ছি যে আমাদের মালিক এখন বর্তমানে যিনি আছেন এমপি স্যার, তার মাধ্যমে সরকারের রিসিভার এবং আরো যদি কোনো সংস্থায় এখানে ডেপ্লয় করা লাগে তারা করুক, ওইরা আমাদের প্রতিষ্ঠানটা চালু করুক। আমরা এই দাবিটার জন্যই আমার মূলত এখানে আসা। এখানে মালিক দায়িত্ব ডেফিনেটলি তারা নিবে, আমাদের ডিরেক্টররা আছেন, এমডি স্যার মালিকের আছেন। প্রতিনিধি আছে। সরকার যদি আমাদেরকে একটু একটু ছাড় দেয় যে ঠিক আছে প্রতিষ্ঠান তোমরা চালাও, এখন কার মাধ্যমে চালাবে সেটার লোক আমাদের কাছে আছে। এমডি স্যার যেহেতু আছে এবং রিসিভার স্যারও আছে, যদি আরো পরিচালক নিয়োগ দিতে চায়, যে পরিচালক নিয়োগ দিয়ে হইলেও যদি আমাদের প্রতিষ্ঠানটা চলে, এই আবেদনটাই আমরা মূলত চাচ্ছি। আসলে মেশিনারিজ থেকে আমাদের ম্যানেজমেন্ট না এটা আপনি বলছেন 27,000 যে ওয়ার্কারের কথাটা বলছেন, এখানে as per the, মানে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এখানে 1 বছরের নিচে যারা, যাদের সার্ভিস, তারা কিন্তু এই লে অফের বেনিফিটটা পায় না। এটা অনেকেই আপনারা জানেন হয়তো। তো ওই যে ওইখানে আমাদের যে ওয়ার্কার গুলো আছে, ওই ওয়ার্কার গুলো বাদ দিয়ে 27,000 হিসেব করা হয়েছে। আর আমরা বলতেছি যে লে অফে যদি এখন এই মুহূর্তে এই যে 1,000 মানে 1 বছরের নিচে যে সমস্ত ওয়ার্কাররা আছে, তারা তো লে অফের বেনিফিটটা পাবেন। যেমন ডিসেম্বরে আমরা কিন্তু তাদের লে অফের বেনিফিট সহ তাদেরকে বেতন দিয়ে দিচ্ছি। জানুয়ারি মাস থেকে ওদের লে অফের বেনিফিট সহ এই যে 1 বছরের নিচে যে ওয়ার্কার আছে, এই ওয়ার্কার গুলো তাহলে কোথায় যাবে? এরা তো গেটের সামনে প্রায় আসবে। 8-10 হাজার ওয়ার্কার আছে যারা জানুয়ারি মাসে বেতন পাবে না, কারণ তাদের 1 বছর পূর্ণ হয় না, এরা লিয়াফের সুবিধা পাবে লে না। অফের সুবিধাটা আমরা পাবে তো না। ওইটা ধরো আমরা তো বাদ যাবো আমরা না, তো একটা লোক বাদ দেখে আমরা যাবো না, আমরা সব টোটালটা ধরে হিসেব নেব। আমরা টোটালটা এইভাবে হিসেব করছি। আমার ওইখানে 40,000 শ্রমিক আছে আর 2,000 প্লাস আমাদের অফিসার কর্মকর্তা তারা আছে। তারাও এই আছে। টোটাল মিলে আমরা 42,000 বলছি। জি জি। এখানে এটা এখন বলতে পারবো না। এখানে বেক্সিমকোর মালিক কয়জন বলতে, বেক্সিমকোর চেয়ারম্যান হচ্ছেন সুহেল এফ রহমান আর ভাইস চেয়ারম্যান হচ্ছেন সালমান এফ রহমান। মূলত এই বেক্সিমকোর মূল ভূমিকাতে তারা দুই ভাই আছেন। এখন তাদের সাথে আরো ডিরেক্টররা থাকতে পারে। কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যারা শেয়ার হোল্ডার সবাই তাদের মালিকানার অংশ, মানে প্লাস কিছু কিছু আছে শেয়ার মার্কেটে আছে, সাধারণ পাবলিকও আছে। কিছু পেইং ডিরেক্টর আছে, কিছু ওনারশিপ ডিরেক্টর আছে। এখন আসলে তো আমরা যে পর্যায়ে এসে দাঁড়াইছি, নিজেদের পরিবার পরিজন এবং বাকি এই যে ওয়ার্কার শ্রমিক কর্মচারী হ্যাঁ, তারা আমাদেরকে এইটুকুই আপডেট দিতে যে আমরা যে সমস্ত প্রপোজাল গুলো, আমি এতক্ষণ যে কথাগুলো বারবার রিপিটেড করলাম, আমরা কিন্তু আমাদের এমডি স্যার এবং তার সাথে যারা আমাদের অনারারি ডিরেক্টর থাকবে, এমডি স্যারের সাথে আমাদের কথা, হ্যাঁ কথা হচ্ছে। মালিকদের কথা হচ্ছে যে সরকার যদি আমাদেরকে সুযোগ না দেয়, তাহলে তো আমরা কোনোভাবেই কোনো জায়গায় দাঁড়াইতে পারবো না। যদি সুযোগ করে দেয়, প্রতিষ্ঠান চলে, তোমরা যেভাবে চালাইতে চাও সরকারের তাদের হ্যাঁ, না না, মালিকের সঙ্গে না, আলোচনা ক্রমেই প্রপোজাল গুলো দেওয়া হয়েছে। মালিকের সাথে কথা বলে এমডি স্যার সেগুলি দিচ্ছেন, চেয়ারম্যান স্যারের সাথে, চেয়ারম্যান স্যার। না না, সোহেল এফ রহমান। জি, না দেখুন
আমি এটার উত্তর আমি দেব। আমি এখানে একটু ক্লিয়ার করি এই জন্যই যে আমরা যারা এখানে আসছি তারা কিন্তু সরকারের বিরোধী কেউ না, প্রশাসনের বিরোধী কেউ না, মালিক বিরোধী কেউ না। আমরা এমপ্লয়িজ, আমরা চাকরি নিছিলাম, এখন আমাদের চাকরি হারাতে হচ্ছে। আমরা ইন্টারনাল অনেক কিছু জানি না, কিন্তু এই চলমান আন্দোলনে অনেক কিছু বেরিয়ে আসছে বলেই কিছু মেমোরিতে আমাদের ঢুকছে। কিন্তু আসলে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর দেওয়ার দায়িত্ব আমাদের ছিল না। ওনারা কিভাবে টাকা ম্যানেজ করতেছে, কোথায় লোন করতেছে, এই হিসাব আমাদের কাছে ওনারা দিতে বাধ্যও না। আর আমরাও এরকম কিউরিওসিটি ছিল না যে আমরা এগুলো জেনে নিব। আমাদের কাছে কোনো বার্ষিক প্রতিবেদন আসতো না, শেয়ার হোল্ডাররা পায়। এখন আমরা এখানে আসছি পেটের তাগিদে, আমাদের চাকরি বাঁচাতে হবে, এই ব্যাপারে সবার সহযোগিতা চাই। জাতির কাছে মুক্তভাবে প্রকাশ করছি আমাদের আবেদনগুলো, আমাদের কষ্টগুলো, এবং আমরা বিভিন্ন ফোরামে এই পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রকাশ করে আসতেছি। এখানেও সর্বশেষ আসলাম যে আপনাদের মাধ্যমে সবচেয়ে সহজভাবে সবার কাছে পৌঁছানোর একটা সুযোগ। না না, এরকম কিছু না, মালিক পক্ষের সাথে ওই যে বললাম যে আমি তো শেষ করে নেই। মালিক পক্ষের সাথে আমাদের যিনি ব্যাংক, আমাদের এমডি উসমান কাসার চৌধুরী, উনি কিন্তু মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সরকারের সঙ্গে বিভিন্ন প্রপোজাল দিচ্ছেন। কিন্তু যেহেতু কোনো আলোর মুখ দেখছি না, কিন্তু উনি আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারতেছেন না। শেষমেশ আমরা শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে এখানে আসছি, আপনারাও আমাদেরকে সহমর্মী হিসাবে আমাদের যদি আমাদের কিছুটা উপকারে আসে, অনেক অবদান আপনাদের মাধ্যমে বিশাল উপকার হবে, এটা জানি। গোপের অংশ জানি। হ্যাঁ, ফার্মাটা। খুব ভালো কথা বলছেন। বেক্সিমকো ফার্মা যদিও বেক্সিমকো গ্রুপের একটা প্রতিষ্ঠান, তো বেক্সিমকো ফার্মার একটা আলাদাভাবে ওদের একটা গঠনতন্ত্র আছে, ট্রাস্টি বোর্ড আছে বা ডিরেক্টরি একটা বোর্ড আছে, তাদের মাধ্যমে সবকিছু করতে হয়। তো ওইখানে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বা ভাইস চেয়ারম্যান স্যারের কিন্তু বোর্ড অফ ডিরেক্টরি ওই ধরনের কোনো ইয়ে নাই যে ওইখান থেকে কিছু টাকা পয়সা আমাদেরকে দিবে, আমরা কিছু চলবো, ওই ধরনের কোনো সুযোগ ওই ফার্মার থেকে আমাদেরকে দিতে পারবে না। এক, দুই, আপনি যে কথাটা বলছেন যে ওরা চাঁদা তুলে যে কাজটা করছে, সেইখানে ফার্মার পরিচালনার সংখ্যা কত? সিস্টেম আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালনার সিস্টেমের মধ্যে বহু ডিফারেন্স। তার মধ্যে এখানে র মেটেরিয়াল, যেটা আমাদের ইয়েতেও আমরা বলছি যে ফার্মা চালানোর যে পরিচালনা আর ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে 16টা প্রতিষ্ঠান, বিশেষ করে 11টা গার্মেন্টস, সেই গার্মেন্টস গুলো পরিচালনা করা কিন্তু এক বিষয়। এখানে খুব সেভারাল টাইম আপনাকে ভিন্ন ভিন্ন চিন্তা করে চালাতে হবে। আমরা কতটা টাকা এখানে চিন্তা করেন যে 100 কোটি টাকা যেখানে প্রতি মাসে স্যালারি আছে, কেন ফার্মা কয় টাকা দেবে? সেখানে সেখানে আমরা এই চাঁদা তোলায় মানে কোন পর্যন্ত যাবো, আর অর্ডার গুলো আমরা কিভাবে পাবো? কি এটা এটা লাস্ট আমরা এই 5ই আগস্টের পর থেকে যেটা আমরা অনুধাবন করতেছি যে সরকার আমাদের প্রতি এত মানে বিরূপ কেন? বিরূপ কেন, কি ধরনের, এটা সম্পূর্ণ রাজনৈতিক। না না না, আপনাদের মেসেজটা এখনো ক্লিয়ার মানে বুঝতে পারেন না। আমি একটু বলি জানো কথাটা কিরকম, আমরা মানে মাঠে নামছি বা এই ধরনের কাজে যখন আমরা চলে আসছি, কখন চলে আসছি আমাদের যদি ব্যাংকের যে লেনদেন, না আমাদের হ্যাঁ, মালিক, না না ঠিক আছে, বা মালিক বেতন দিতে পারছিল না বলে কিন্তু আন্দোলন হচ্ছিল। এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই যাতে রাস্তা ব্লকেট না হয়, যাতে জনদুর্ভোগ না বাড়ে, সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট 5টা মাসের দায়িত্ব নিচ্ছে। আমরা এখন আসছি 5 মাস শেষ আর 7 দিন পর বা 8 দিন পর। এই শেষ হওয়ার পরে আমরা কি করবো? সেখানে আপনাদের মানবিক সহযোগিতা, আপনাদের সমর্থন
আপনাদের প্রচারণায় পারে আমাদেরকে এই সংকট থেকে উদ্ধার করতে। এটাই এটা এটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে আমরা কিন্তু বললাম যে আমরা একদম শান্তিপূর্ণভাবে এই পর্যন্ত আসছি। আমাদের টক শো হওয়ার কথা, আমাদের ব্রেড ব্রিফিং হয়ে গেছে, আমরা এটাও যাব, খোলা চিঠিতেও যাব, কিন্তু এগুলি সবকিছুই কিন্তু জাস্ট মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এবং আমাদের উপর দৃষ্টি আকর্ষণের জন্য করতেছি। এখন এরপরে আমাদের কিছু হাতে কিছু থাকবে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমরা আমাদের ম্যানেজমেন্ট ওয়ার্কারদের সাথে পাশে থেকে আমাদের দাবি দাওয়াগুলো শান্তিপূর্ণভাবে সব জায়গায় উপস্থাপনের চেষ্টা করছি। দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে নাই এবং ওয়ার্কাররা আরো হিডেন অবস্থায় আছে। তা আমাদের পিছনে যারা বা আরো পিছনে যারা আছে তারা কিছুই জানে না যতটুকু আমরা জানি। আমাদের সামনে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমাদের মালিক পক্ষের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলতেছেন আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন সেই, আমি এটা বলবো না, রাজনৈতিক পরিস্থিতি ভালো না, যাই হোক, আমরা আলোচনা চালিয়ে যেতে যেতে মাস শেষ হয়ে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি থেকে কি হবে, কি ঘটতে যাবে, কিভাবে এটা কন্ট্রোল হবে, এই বিষয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে কিছুই বলা সম্ভব না। শুধু সহযোগিতা চাই আমরা, সরকার সম্পূর্ণরূপে সরকার হস্তক্ষেপ চাই সম্পূর্ণরূপে। সরকার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকোটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাক। আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি, আমরা যেন আমাদের জবটা থাকে, আমরা যেন কর্ম করে খেতে পারি, এই দাবিটাই শুধু তারা সরকারের কাছে আমরা করতে চাই। আমরা গ্যারান্টি এতটুকু দিতে পারি যে আমরা এখন এই টাকা তছরূপ হবে না, আয় থেকে দায় সুদ হবে এবং বাদ বাকি টাকা গভর্নমেন্ট নিয়মিতভাবে পরিশোধ করার একটা সুযোগ পাবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।